জাতীয় বস্ত্র দিবস 2025 এর প্রতিপাদ্য কি ছিল? এই প্রশ্নটি শত শতবার এসেছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোন নদীর মোহনায় নির্মাণ করা হবে? একটু ভালো করে দেখেন। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিন, অর্থাৎ এই সপ্তাহে বলতে চলমান সপ্তাহে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো আছে, এই ঘটনাবলীগুলো থেকে আমাদের বিদ্যাবাড়ির বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে আলোচনা করব। আর এই তথ্যগুলো চলমান যত চাকরি পরীক্ষা আছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই তথ্যগুলো আপনাদের জানতেই হবে, কারণ এই তথ্যগুলোই মূলত দেখা যায় যে বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে। তো সেরকমই বাছাই করা কিছু তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের পর্ব 23। আজকে আমরা 23তম পর্বে এই সপ্তাহের অর্থাৎ চলমান সপ্তাহে যে আপডেট যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে বিদ্যাবাড়ির বেশ কিছু আয়োজন আছে চমৎকার। এই আয়োজনগুলো মূলত হচ্ছে আপনাদের জন্য, যেগুলো সম্পূর্ণ আপনাদের জন্যই একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, যাতে করে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা যেন খুব সহজেই সাম্প্রতিক তথ্যগুলো আয়ত্ত করতে পারেন। আর এই তথ্যগুলো নেওয়া হয় মূলত, আপনারা জানেন যে আমাদের বিদ্যাবাড়ি প্রতিদিন পত্রিকা থেকে বাছাই করা যে তথ্যগুলো আমরা আপলোড করে থাকি, এই তথ্যগুলো থেকে যে প্রশ্নগুলো আপনাদের সামনে পরীক্ষায় আসতে পারে এই তথ্যগুলো নিয়ে মূলত এই আয়োজনটি সাজানো আছে। তো শুরুতেই যেটি আছে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটা কত সালে স্বাক্ষরিত হয়? তো আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটি ছিল এটি হচ্ছে মূলত বাংলাদেশ সরকার, এটা স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশ সরকার ও পার্বত্য শান্তি কমিটি যেটা ছিল, তাই না? পার্বত্য যে শান্তি কমিটি ছিল, পার্বত্য যে শান্তি কমিটি, তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই শান্তি কমিটিকে বলা হয় PCJSS। এই যে শান্তি কমিটি আছে এদের মধ্যেই মূলত স্বাক্ষরিত হয়েছিল। আর এটা স্বাক্ষরিত হয়েছিল আমরা জানি যে 1997 সালের 2 ডিসেম্বর, 1997 সালের 2 ডিসেম্বর এটি কি হয়, শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। আমরা জানি যে পার্বত্য যে 3টা জেলা আছে, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এখানে আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে, আমাদের যারা প্রাচীন সম্প্রদায়, তো এই সম্প্রদায়ের যে সম্মিলিত যে সংগঠন আছে শান্তি কমিটি PCJSS, হ্যাঁ, তাদের মধ্যে এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তির মাধ্যমে এই অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আসে, যেটা সুফল কিন্তু এখনো আমরা ভোগ করতেছি। তো এই তথ্যটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যেহেতু এটা ডিসেম্বর মাস আর এই মাসে যতগুলো চাকরি পরীক্ষা হবে এখানে আসার সম্ভাবনা অনেক বেশি। স্বাক্ষরিত হয়েছিল 2 ডিসেম্বর 1997 সালে। প্রাচীন পুনর্বর্ধন কোথায় অবস্থিত? খেয়াল করে দেখেন, একটু অন্যরকম ভাবে বলেছে। সাধারণত পরীক্ষায় আসে যে প্রাচীন জনপদ কোথায় বা প্রাচীন জনপদ কোনটি, এভাবে আসে যে বাংলাদেশের প্রাচীন জনপদ কোথায় অথবা কোনটি। তো আপনারা জানেন যে প্রাচীনকালে আমাদের এই যে এই যে বঙ্গভূমি যেটা আছে, অর্থাৎ বাংলা অধ্যুষিত যে এলাকা আছে, বাংলা ভাষী যে মানুষ যে সমস্ত এলাকায় থাকে, এই এলাকাটাকে বেশ কিছু জনপদে বিভক্ত করা হয়েছিল। 11টি বা 19টি বা 17টি বিভিন্ন তথ্য পাওয়া যায়। তো এই যে জনপদগুলো থেকে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা জনপদের একটা নির্দিষ্ট রাজধানী ছিল। তো ঠিক তেমনি এখানে যেটা আছে পুনর্বর্ধন, এই পুনর্বর্ধন বলতে যেটা আর কি আমরা বলি, তাই না, যেটাকে আমরা পুনর্বর্ধন যেটা একটা ছিল, এটা ছিল মূলত পাল গুপ্ত আমলের, তাই না, পাল গুপ্ত এবং সেন আমল, পাল গুপ্ত এবং সেন আমলের এই জনপদটা ছিল। পাল গুপ্ত এবং সেন আমলের একটি জনপদ ছিল, জনপদ। এই জনপদের রাজধানী ছিল মূলত পুনর্বর্ধন। এই পুনর্বর্ধন ছিল মূলত এই জনপদের একটা রাজধানী, হ্যাঁ, এখানেই এটা রাজধানী ছিল। তো এটি এই যে পুনর্বর্ধন যেটা দেখতে পারতেছেন সেটি হচ্ছে বর্তমান, আমি যদি বলি এটা হচ্ছে বগুড়া জেলা, বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড় নামক জায়গা, এই মহাস্থানগড় নামক জায়গাতেই এই পুনর্বর্ধন এটি অবস্থিত। ঠিক আছে, তো এই তথ্যগুলো একটু বিস্তারিত পড়বেন যে এটি হচ্ছে পাল, সেন এবং গুপ্ত আমলের একটা যে জনপদ ছিল, সেই জনপদের রাজধানী শহর হচ্ছে কি পুনর্বর্ধন, যেটি মহাস্থানগড়ে অবস্থিত। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে তথ্যটি আছে সেটা হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোন নদীর মোহনায় নির্মাণ করা হবে? একটু ভালো করে দেখেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, আপনারা জানেন যে প্রাচীনকাল থেকে বাংলাদেশ আসলে বাণিজ্য পথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল। কারণ আমরা জানি যে প্রাচীনকাল থেকে, অর্থাৎ যখন হচ্ছে উড়োজাহাজ বা প্লেন আবিষ্কার হয়নি,
তারও প্রায় হাজার হাজার বছর ধরে মানুষ যাতায়াত করতে হচ্ছে সমুদ্র পথে, একমাত্র পথ ছিল সমুদ্র পথ। এই সমুদ্র পথে যাওয়া আসা করতো। তো এই সমুদ্র পথে বাণিজ্যটা এটা যেমন সহজলভ্য, পাশাপাশি দেখা যায় এটা একসাথে অনেক পরিমাণ এখানে পণ্য আমদানি রপ্তানি করা যায়। তো এই যে হাজার হাজার যে কন্টেইনার আছে, এই কন্টেইনার গুলোকে সঠিকভাবে খালাস করার জন্য বা সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য এই লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। তো এটার নির্মাণ কাজ শুরু হবে, আমরা জানি যে এটার নির্মাণ কাজ শুরু হবে মূলত 2026 সালে। 2026 সালে এটা নির্মাণ কাজ শুরু হবে এবং এটি নির্মাণ কাজটা মূলত শেষ হয়ে যাবে 2030 সালে। 2030 সালের মধ্যে আশা করা যায় এটার কাজ শেষ হয়ে যাবে। এই যে টার্মিনালটি আছে এটি হচ্ছে মূলত আমাদের চট্টগ্রামের যে একটি নদী আছে, সেই নদীটার নাম হলো কি কর্ণফুলী নদী। এই যে কর্ণফুলী নদী আছে, খরস্রোতা নদী যেটাকে বলা হয়, এই কর্ণফুলী নদীর তীরেই, এই কর্ণফুলী নদীতেই মূলত এই যেটা আছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটি নির্মাণ করা হবে। তো এটা অবশ্যই পড়বেন, এটা সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো চাকরি পরীক্ষা এটা আসার সম্ভাবনা আছে, অসংখ্য চাকরি পরীক্ষার সামনে এটা আসবে। পরবর্তীতে যদি আমরা দেখি মিঠা পানির মাছ, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? খেয়াল করেন এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। যদি বলা হয় যে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম, স্বাদু পানির মাছ উৎপাদনে, তো আমরা তো জানি যে স্বাদু পানির মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, দ্বিতীয়তম স্থানে আছে। কিন্তু মিঠা পানি, মিঠা পানি বা স্বাদু পানি যেটাকে বলা হয়, মিঠা পানি বা স্বাদু পানি, বললাম যে ভাষাগত আপনাকে চেঞ্জ করে দিতে পারে। তো মিঠা পানির উৎপাদনে বর্তমানে বাংলাদেশ কিন্তু তৃতীয় অবস্থানে ছিল, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দ্বিতীয়তম অবস্থানে চলে আসছে। বর্তমানে স্বাদু পানি বা মিঠা পানির দিক থেকে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এর আগে কিন্তু ছিল তৃতীয়তম অবস্থানে, আর দ্বিতীয় কিন্তু ছিল ভারত। একসময় এর আগে কিন্তু ভারত ছিল দ্বিতীয়, ঠিক আছে, ভারত ছিল দ্বিতীয়। এই তথ্যটা পড়ে রাখবেন যে বাংলাদেশ দ্বিতীয় হয়েছে। তো এর আগে কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল ভারত, বর্তমানে তৃতীয়তম অবস্থানে চলে গেছে, এখন বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে চলে এসেছে, তৃতীয় থেকে এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এরপর দেখেন বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন জেলায় অবস্থিত? খেয়াল করে দেখেন যে বাংলাদেশ মিলিটারি একাডেমি এটা কোন জেলায় অবস্থিত। এই যে বাংলাদেশ যে মিলিটারি একাডেমি যেটি আছে, এই মিলিটারি একাডেমিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পরে, যে নতুন যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি হয়েছিল মূলত 1974 সালে। 1974 সালে মিলিটারি একাডেমি কি হয়, প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? টাঙ্গাইলে হয়েছিল, গাজীপুরে হয়েছিল, রাজশাহীতে হয়েছিল, নাকি চট্টগ্রামে হয়েছিল? কোথায় হয়েছিল? আমরা জানি যে মিলিটারি যে একাডেমি যেটি আছে, এই মিলিটারি একাডেমিটা হচ্ছে মূলত ভাটিয়ারিতে, তাই না? আমরা জানি এটা হচ্ছে মূলত ভাটিয়ারিতে অবস্থিত এবং এটা হচ্ছে বর্তমান চট্টগ্রাম জেলা, তাই না? চট্টগ্রাম জেলার ভাটিয়ারিতে অবস্থিত হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। যেমন আছে বাংলাদেশ পুলিশ একাডেমি আছে রাজশাহী সারদাতে, ঠিক তেমনি মিলিটারি একাডেমি এটাও বর্তমান সময়ের জন্য একটা আলোচিত একটি টপিক। এটা অবশ্যই আপনারা ভালো করে অবশ্যই এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বর্তমানে দেশে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হার কত? বর্তমানে ঋণের প্রবৃদ্ধি হার কত? বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হার। খেয়াল করে দেখেন যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বর্তমানে কি ঋণের প্রবৃদ্ধি হার বেসরকারি খাতে, এই যে ঋণের প্রবৃদ্ধি হার, এটা আসলে নির্ভর করে কার উপর? এই ঋণের প্রবৃদ্ধি হার বেড়ে যায় বা কমে যায়, এটা মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা হচ্ছে মূলত ব্যবসায়িক মন্দা। খেয়াল করে দেখেন ব্যবসায়িক মন্দার কারণ, যদি ব্যবসা খুব খারাপ যায়, বিশেষ করে আমদানি রপ্তানি, বিশেষ করে রপ্তানি ব্যবসা, রপ্তানি যদি করতে না পারেন, আপনি আমদানি যতই করেন না কেন, রপ্তানিটা হচ্ছে মূল প্রফিট। রপ্তানি করলে আপনি আপনার দেশ উপকৃত হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তো দেখা যায় যে ব্যবসায়িক মন্দা যদি সৃষ্টি হয়, প্লাস যদি কখনো মূল্যস্ফীতি সৃষ্টি হয়, তাই না, যদি কখনো মূল্যস্ফীতি সৃষ্টি হয়, তাহলে দেখা যায় কি অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা অনেক সময়, মানে ঋণের প্রবৃদ্ধির হারটা অনেক সময় বেড়ে যেতে পারে, বা এটা বেড়ে যায় বা এটা কমেও যেতে পারে অনেক সময়। তো এই যে বিষয়গুলো আছে, তো বর্তমানে বেসরকারি খাতে ঋণের যে প্রবৃদ্ধি হার এটা রাখা হয়েছে 6.23%। এটা আসলে অনেক বেশি, এটা আসলে অনেক বেশি। তার মানে এটার অর্থ এটাই যে বর্তমানে ব্যবসায়িক মন্দা যাচ্ছে, পাশাপাশি মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হারটাও কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো এটা, এই তথ্যটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, বিশেষ করে যারা ব্যাংকের পরীক্ষা দেন, ব্যাংকের পরীক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাংকের যারা পরীক্ষার্থী আছেন। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, দেখেন জাতীয় বস্ত্র দিবস, জাতীয় বস্ত্র দিবস 2025-এর প্রতিপাদ্য কি ছিল? খেয়াল করেন জাতীয় বস্ত্র দিবস 2025-এর প্রতিপাদ্য বিষয়টা কি ছিল?
এই প্রতিপাদ্য বিষয় থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। পাশাপাশি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে জাতীয় বস্ত্র দিবস কবে, কেন এই বস্ত্র দিবসটা আমাদের পড়তে হবে, অবশ্যই এত দিবস থাকতে এই মাসে এই বস্ত্র দিবস সম্পর্কে আমাদের কেন পড়তে হবে? এজন্যই পড়তে হবে যে আমরা জানি যে প্রতি বছরের 4 ডিসেম্বর, প্রতি বছর 4 ডিসেম্বর, এই 4 ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালিত হয়। ঠিক আছে, 4 ডিসেম্বর কি হয়? আমাদের দেশে জাতীয় বস্ত্র দিবস পালিত হয়। এটা ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই চলে আসতেছে। আর বস্ত্র হচ্ছে মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো আছে বা মানুষের, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা কি বস্ত্র, অন্ন বস্ত্র। হ্যাঁ, বস্ত্র হচ্ছে তার অন্যতম একটা কি মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। তো আমাদের এই প্রত্যেক বছর 4 ডিসেম্বর যে জাতীয় বস্ত্র দিবস পালিত হয়, সে বস্ত্র দিবস 2025-এ প্রতিপাদ্য হচ্ছে যে বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি। বস্ত্র শিল্পের যদি উন্নতি ঘটে তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে। একটা বিষয় খেয়াল করে দেখেন যে বাংলাদেশ যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, এই বৈদেশিক মুদ্রা অর্জন করার অন্যতম একটা সেক্টর হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস। গার্মেন্টস সেক্টর থেকে সব থেকে বেশি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এবং আজকে যে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা মূলত দাঁড়িয়ে আছে যে দুইটা খাতের উপর, একটা হলো কৃষি খাত আর একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। আর একটা খাত আছে অন্যতম, সেটা হচ্ছে শ্রম বাজার, তাই না? এটার উপরে রেমিটেন্স যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস যেটাকে বলা হয়। তো এই যে বিষয়টা যে আছে, তো এই বিষয়গুলোর উপর আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তো সে দৃষ্টিকোণ থেকে বস্ত্রশিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি। এবার দেখেন ৭৬-এর মনন্তর বাংলা কত সালে হয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। ৭৬-এর মনন্তর এটা 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 তো প্রায় পরীক্ষায় আসে এবং এটা শত শত পরীক্ষায় কিন্তু এসেছিল। এই প্রশ্নটি শত শতবার এসেছে বাংলাদেশের ইতিহাসে যতদিন ধরে পরীক্ষাটা চালু হয়েছে, এমসিকিউ পদ্ধতিতে অথবা লিখিত, প্রত্যেকটা পরীক্ষায় এই তথ্যটি কিন্তু আসে এবং আসতে পারে। তো আমরা জানি যে বাংলা, আমরা যদি দেখি যে ইংরেজি কত সাল ছিল মনে আছে? আমরা যদি দেখি যে ইংরেজি 1770 সালে, ইংরেজি 1770 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে এই ভারতীয় উপমহাদেশের অথবা বাংলাদেশ ভূখণ্ড বা ভারতীয় উপমহাদেশের প্রায় 3/1 ভাগ, 1/3 মানুষ সেখানে কিন্তু মারা গেছিল। কিভাবে মানুষ মারা যায়? কি কেন মারা যায়? অনাহারে, অর্ধাহারে মানুষ মারা গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে 1757 সালে আমরা জানি পলাশীর যুদ্ধের মাধ্যমে সেই দখলদার ব্রিটিশ এরা কি করলো? আমাদেরকে 190 বছরের জন্য আমাদেরকে শোষণ করার তাদের যুগের সূচনা তারা করেছিল 1757 সালে। তো তারা যখন দায়িত্বে আসলো, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা জানি 1757 থেকে 1857, এই 100 বছর শাসন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে, দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে এবং মঙ্গল পাণ্ডের জীবন উৎসর্গের মাধ্যমে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের কারণেই 1884 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরদিনের জন্য ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়ে গেল, বিলুপ্ত হলো। পরবর্তীতে দায়িত্ব নিল কারা? ব্রিটিশ সরকার, ব্রিটিশ রানী। তিনি তখন কি করলেন? একজন ভাইসরয়ের মাধ্যমে এই উপমহাদেশটা শাসন করা শুরু করলেন। তো এই যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে শাসনভার গ্রহণ করলো, তখন দেখা গেল যে তারা অযাচিত কর আরোপ করলো। ঠিক আছে, এই অযাচিত দেখা যাচ্ছে যে কিছু কিছু বেলায় তারা 3/2 কর হিসেবে দেয়া লাগতো। তো সেই সময় দেখা গেছে যে খরা হয়েছিল, বৃষ্টিপাত ছিল না, এবং দেখা যায় যে চাষাবাদও কম হয়েছিল। এরপর উচ্চ কর দিতে হয়, উচ্চ খাজনা দিতে হয়। পাশাপাশি শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সামাজিক নির্যাতন, বিভিন্ন ধরনের ধর্মীয় নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতন কিন্তু তারা চালিয়েছে এই ব্রিটিশরা। তো ওই সময় দুর্ভিক্ষ হয়েছিল, যেটা ইংরেজি 1770 সালে আমরা জানি। আর এখানে জিজ্ঞেস করেছে বাংলা কত সালে হয়েছিল। আমরা জানি যে বাংলা 1176 সালে এটা মূলত এই দুর্ভিক্ষটি হয়েছিল। এই জন্য অবশ্যই আপনাদের এই তথ্যগুলো জানতে হবে, ইংরেজি এবং বাংলা দুটাই জানতে হবে, এটার প্রেক্ষাপটও জানতে হবে আসলে কেন হয়েছে। তো এইভাবে আপনারা এই তথ্যগুলো ভাষায় ভালো করে পড়বেন এবং এইগুলো বারবারই পরীক্ষায় মূলত আসে। এবার যেটা আছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং কনফিউজিং একটা তথ্য, সেটা হচ্ছে ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স, তাই না? প্রপার্টি ইন্ডেক্সের তথ্য মতে দেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোথায়? হ্যাঁ, এখন এখানে কিন্তু একটা আছে, এখানে যেটা আছে এমপিআই, তাই না? ন্যাশনাল, এখানে যেটি আছে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স, এমপিআই, এটার তথ্য মতে কত? তো আমরা জানি যে বিবিএস এর যে তথ্য, বিবিএস যেটা বলেছে, আমরা জানি যেটা হচ্ছে বিবিএস অর্থনৈতিক সমীক্ষা যেটাকে বলা হয়, এই বিবিএস এর তথ্য মতে সব থেকে দরিদ্র জেলা কোনটা? আমরা সবাই জানি
সব থেকে দরিদ্র জেলা হচ্ছে মাদারীপুর, তাই না? বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী মাদারীপুর এবং দরিদ্র জেলা আর কি। আর উপজেলা যদি আমরা দেখি, যদি আমরা উপজেলা হিসাব করি, তাহলে হচ্ছে এই মাদারীপুর জেলার যে ডাসার উপজেলা আছে, এই ডাসার উপজেলা হচ্ছে সব থেকে দরিদ্র জেলা এবং সব থেকে কম দরিদ্র জেলা, অর্থাৎ সব থেকে ধনী জেলা বলতে পারেন। দারিদ্র্যের হার সব থেকে কম সেটা হচ্ছে কোথায়? আর কম হচ্ছে নোয়াখালী জেলা, নোয়াখালী, এটা আমরা জানি, তাই না? নোয়াখালী জেলা, এখানে হার হচ্ছে 6.1% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, এটা হচ্ছে নোয়াখালী জেলা। কিন্তু এমপিএ সাম্প্রতিক সময় যে তথ্যটি দিয়েছে, সেই তথ্যটা একটা চমৎকার তথ্য উঠে এসেছে। পার্বত্য যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য যে 3টা জেলা আছে, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই পার্বত্য জেলারই একটি জেলা হচ্ছে মূলত কি সব থেকে দারিদ্রতম জেলা হিসাবে কি হয়েছে, মানে দারিদ্র্যের হার সব থেকে বেশি পাওয়া গেছে। সেই জেলাটার নাম হচ্ছে বান্দরবান জেলা। বান্দরবান জেলায় সব থেকে বেশি দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। এরপর যদি আমরা দেখি পরবর্তী, দেখেন জিসিসি, তাই না? গালফ কোঅপারেশন কাউন্সিল, একটা হলো বে আর একটা হলো গালফ, একটা গালফ আর একটা হলো কি বে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ কতটি? অনেকে এই গালফ এবং বে বুঝেন না। সহজভাবে দেখেন, একটা বিশাল একটা সমুদ্র অঞ্চল যদি কোনো একটা ভূখণ্ডের ভিতর চিকন হয়ে ঢুকে, দেখেন চিকন হয়ে আসে, তো আপনারা যদি বাংলাদেশের দক্ষিণ দিকে দেখেন যে এরকম বঙ্গোপসাগর যেটা আছে, উপসাগর, এটা আস্তে 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 কিন্তু বাংলাদেশে চিকন হয়ে ঢুকেছে। এদিকে দেখা যায় খুলনা, এদিকে কক্সবাজার, তারপর হচ্ছে এখানে নোয়াখালী, এই যে বিভিন্ন দেশ এখানে চিকন হয়ে ঢুকেছে। তো দেখা যায় যে বিশাল সমুদ্র অঞ্চল যখন সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে কোনো সমতলে গিয়ে পড়ে, সেটা নাম হচ্ছে বে, সেটাকে বলা হয় বে। আবার যখন দেখা যায় যে কোনো একটা জলরাশি সংকুচিত হয়ে কি হয়ে যায়, বিশাল হয়ে যায়, মানে প্রবেশ করে, যে প্রবেশ করতে সংকুচিত হয়ে গিয়ে এটা প্রসারিত হয়, এটার নামই হচ্ছে কি গালফ, এটাকেই বলা হয় মূলত গালফ, তাই না? অর্থাৎ দেখতে ঠিক এরকম, যে এরকম একটা সমুদ্র অঞ্চল, এই যে একটা সমুদ্র অঞ্চল এইভাবে হয়ে আসছে, সংকুচিত হয়েছে, তাহলে এটার নাম হলো বে। আবার যদি দেখা যায় যে একটা সমুদ্র অঞ্চল গিয়ে প্রসারিত হয়েছে, এই যে এটা হলো প্রবেশ, এটার নাম হলো কি গালফ। তো এখন যে কথাটা হচ্ছে যে জিসিসি, গালফ কোঅপারেশন বা উপসাগরীয় সহযোগিতা পরিষদ যেটা আছে, এখানে 6টি দেশ আছে, আমরা জানি কাতার, ইয়েমেন, হ্যাঁ, তারপর হচ্ছে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এরকম করে 6টি দেশ আছে। এদের কাজ কি? এদের কাজ হলো কি করা? অর্থনৈতিক সহযোগিতা করা, অর্থনীতির সহযোগিতা করা। এরপর হলো সাংস্কৃতিক সহযোগিতা করা, সাংস্কৃতিক সহযোগিতা। এরপর হলো আঞ্চলিক একটা সহযোগিতা আছে, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে একটা প্রভাব আছে, বা প্রত্যেকটা দেশ চায় যে আমি যে ভূখণ্ডে বা আমি যে আয়তনে আছি বা আমি যে অবস্থানে আছি, আমার আশেপাশের দেশগুলো যদি তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে এটাও আমার প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এই উদ্দেশ্যে গালফ বা জিসিসি কাউন্সিল এটা গঠন করা হয়েছে। এবং এখানে 6টি দেশ আছে, আমরা জানি, একটু আগে বললাম যে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই 6টি দেশ অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল, এই 6টি দেশ এই গালফের সদস্য। এটা বর্তমান কেন পড়তে হবে? এটা মধ্যপ্রাচ্যের দেশ, এজন্যই। আর মধ্যপ্রাচ্য সবসময় কি থাকে? আলোচনার শীর্ষে থাকে, সর্বদা মধ্যপ্রাচ্য সবসময় আলোচনার শীর্ষে থাকবে, এবং ইউরোপের দেশগুলো। এরপর যেমন দেখেন, এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সচরাচর এখন বিভিন্ন পরীক্ষা অলরেডি এসেছে, সামনেও আসবে। 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কতটি দেশ অংশগ্রহণ করবে? এবং এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্ন, মানে এই বিশ্বকাপ যতদিন পর্যন্ত শেষ হয়নি, মানে পরবর্তী বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা জানি যে 2026 সালে যে বিশ্বকাপ ফুটবলটা হবে, সেই বিশ্বকাপ ফুটবল আমরা জানি 3টা দেশে হবে, তাই না? 3টি দেশে হবে, একটা হলো যুক্তরাষ্ট্র, কানাডা এবং কি মেক্সিকো। একটা হচ্ছে ইউএসএ তে হবে, এরপর হচ্ছে কানাডায় হবে, আর একটা হলো কি মেক্সিকো, হ্যাঁ, মেক্সিকোতে হবে। এই 3টা দেশে হবে। এবং এবারই প্রথমবারের মতো প্রায় 48টি দেশ, 48টি, মানে সরি, প্রায় তো হবে না, 48টি দেশ এই বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দেশ অংশগ্রহণ করবে। এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা বিশ্বকাপেই দেখা যায় যে 32টা দেশ অংশগ্রহণ করে, তো এবারে বিশ্বকাপে 48টা দেশ অংশগ্রহণ করবে। এবং এটা হবে কোথায়? ইউএসএ তে হবে, কানাডা হবে এবং মেক্সিকো। এই যে 3টা যে উত্তর আমেরিকার যে 3টা দেশ আছে, এই 3টা দেশ মিলেই মূলত এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে, এবারের বিশ্বকাপ। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে যদি দেখি, পৃথিবীর ফুসফুস বলা হয়। দেখেন এই তথ্যটা কিন্তু এর আগে অনেকবার পরীক্ষা আসছে, যে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে বলা হয়। এটা যদিও একটা কমন টপিক, তারপরে এখানে আপনাকে একটু ব্যাখ্যা করে পড়তে হবে।
এই যে আমাদের যে যেটাকে বলে ফুসফুস বলা হয়, মূলত আমরা জানি এটা হচ্ছে আমাজন বন। পৃথিবীর সব থেকে বড় যে বন সেটা হচ্ছে আমাজন বন। হ্যাঁ, এই আমাজন বনের যে আয়তনটা আছে এটা একটু মনে রাখবেন, সংক্ষেপে মনে রাখবেন। এটার আয়তন হচ্ছে 55 লক্ষ বর্গ কিলোমিটার। 55 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ এটাকে যদি আপনি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে বাংলাদেশের থেকে প্রায় 35 গুণ বড়। বাংলাদেশের থেকে প্রায় 30 থেকে 35 গুণ বড় হচ্ছে আমাদের মানে এই আমাজন বনটা। এবং মোটামুটি এটি 9টি দেশে অবস্থিত। এটি 9টি দেশে অবস্থিত এবং এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, তাই না? দক্ষিণ আমেরিকার 9টি দেশে এটা অবস্থিত। আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি, এই যে যে দেশগুলো আছে এই দেশগুলোতেই মূলত আমাজন জঙ্গলটা অবস্থিত এবং যেটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন দরকার তার 60% অক্সিজেন দেয় এই আমাজনই। পৃথিবীতে প্রতিনিয়ত যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় আমাদের এই বায়ুমণ্ডলের ভিতরে তার 60% অক্সিজেনে আসে একমাত্র আমাজন জঙ্গল থেকে। তো এই জন্য এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। তো এটার আয়তনটা একটু মনে রাখবেন, 55 লক্ষ বর্গ কিলোমিটার। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এবং এখানে 9টি দেশব্যাপী এটা এভাবে আসতে পারে যে আমাজন বনটি কয়টি দেশব্যাপী বিস্তৃত। এই তথ্যটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যদি দেখি তাহলে এই যে আমাজন বন, এরপরে যে প্রশ্নটি আছে দ্য আইডিয়া অফ জাস্টিস, এই যে প্রশ্নটি আছে দ্য আইডিয়া অফ জাস্টিস, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। দ্য আইডিয়া অফ জাস্টিস এটাও পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে গ্রন্থটি আছে এই গ্রন্থের রচয়িতাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে অর্থনীতিতে পুরস্কার পেয়েছিল ভারতের প্রথম বা এশিয়ার প্রথম অর্থনীতিতে যিনি নোবেল মানে পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার, তার নামটা খুবই বিখ্যাত। তিনি একজন মানুষ, তার নাম হচ্ছে অমর্ত্য সেন, তাই না? তাকে তো আমরা সবাই চিনি, অমর্ত্য সেন, যিনি 1998 সালে কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1998 সালে নোবেল পেয়েছিলেন কোন বিষয়ের উপর? অর্থনীতির উপর। অর্থাৎ দারিদ্রতা বা দুর্ভিক্ষ, এরপর হলো যে অর্থনৈতিক যে বিভিন্ন যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে, বিশেষ করে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা বা দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করা, এই কাজগুলো করার জন্য তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি শুধু তিনি ভারতের নাগরিক এবং ভারতে জন্মগ্রহণ করেছেন। শুধু ভারতের বেশ কিছু, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু না, তিনি হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এই ধরনের বিশ্ববিখ্যাত প্রথম সারির যে 10-15টা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে অধ্যাপনা করেছেন বা শিক্ষকতা করেছেন। তার মানে তার একটা বর্ণাঢ্য একটা কর্মজীবন। তো এটা হলো কি মূলত এই দ্য আইডিয়া অফ জাস্টিস এই গ্রন্থের রচয়িতা হচ্ছে মূলত অমর্ত্য সেন। এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী, ঠিক আছে, অনুযায়ী দেখেন দেশে সাক্ষরতার হার কত। একটা বিষয় খেয়াল করে দেখেন 2025 অনুযায়ী, তাই না? বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 হয়ে গেছে, সেই অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত। আপনারা জেনে একটু খুশি হবেন যে বাংলাদেশ কিন্তু ভারত এবং পাকিস্তান তাদেরকে পিছনে ফেলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে 8টা দেশ, অর্থাৎ সার্কভুক্ত যে 8টি দেশ আছে বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এখানে কিন্তু তৃতীয় অবস্থানে কিন্তু চলে আসছে। তৃতীয় অবস্থানে আমরা জানি যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে আছে আমাদের মালদ্বীপ, তাই না? প্রথম অবস্থানে আছে মালদ্বীপ। তো মালদ্বীপে প্রায় 98% হচ্ছে সাক্ষরতার হার। অপরদিকে দ্বিতীয় অবস্থানে আছে আমরা জানি শ্রীলঙ্কা আছে দ্বিতীয় অবস্থানে। এখানে প্রায় 96.38% হচ্ছে এখানে প্রায় সাক্ষরতার হার, প্রায় 97 বলা চলে বা 96.5 বা 97 বলা চলে। অপরদিকে তৃতীয় অবস্থানে বাংলাদেশ উঠে এসেছে। তৃতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ উঠে এসেছে। চতুর্থ অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার ভিতর ভারত এবং পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান। আর বাকি যে নেপাল, ভুটান এবং আফগানিস্তান এগুলো ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে আছে। অন্তত এই 5টা তথ্য আপনারা জানবেন যে প্রথমে আছে মালদ্বীপ, দ্বিতীয় শ্রীলঙ্কা, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ হচ্ছে ভারত এবং পঞ্চম হচ্ছে পাকিস্তান। তো এই যে সাক্ষরতার হার আছে এই সাক্ষরতার হারটা আপনাদের অবশ্যই জানতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের যেটা সাক্ষরতার হার আছে আমরা জানি বর্তমানে 2025 অনুযায়ী 77.9%। গত বছরেও 77.3 বা 77.1 দুইটা তথ্য পাওয়া গেছে, এরকম ছিল। তবে এবছর সাক্ষরতার হারটা একটু বেড়ে গেছে এবং দেখা যায় যে ভারতের যেটা ছিল ভারতেরটা অনেক কমে গেছে, 73,
বা দুইটা তথ্য পাওয়া যায়, 73 এবং একটা হচ্ছে 75%। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে উত্তর বাংলাদেশ খুব দ্রুতই উন্নতির দিকে যাচ্ছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতির দিকেই যাচ্ছে। এখন মানুষ অনেক সচেতন হচ্ছে, যার কারণে সাক্ষরতার হার দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই তথ্যগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে, বিশেষ করে অর্থনৈতিক সমীক্ষা 2025 এই টপিকের যে আপডেটেড যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনাকে পড়তে হবে। গড় আয়ু কত, শিক্ষার হার কত, শিক্ষার হার আলাদা জিনিস, সাক্ষরতার হার আলাদা জিনিস। এবং দেখা যায় কোন জেলায় সব থেকে বেশি সাক্ষরতা, কোন জেলায় কম সাক্ষরতা, কোন জেলায় বেশি শিক্ষার হার, কোন জেলায় কম শিক্ষার হার। তারপর অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী মাথাপিছু আয় কত, কোন জেলায় আয় বেশি, কোন জেলায় কম। এই যে তথ্যগুলো আছে অর্থনৈতিক সমীক্ষা, এটা খুবই ভালো করে পড়বেন। বিশেষ করে চলমান যে কোনো চাকরি পরীক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে 77.9%। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের সাপ্তাহিক যে আপডেট যে বুলেটিন, আমাদের ধারাবাহিক আয়োজন 23তম পর্বের। তো আপনারা যে কোনো তথ্য, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনাদের এখানে যে নম্বরটি দেওয়া আছে হটলাইন নম্বর, এই হটলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। 0964433333300, 09644333300 এই হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে www.vidyabari.com, এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা পাবেন। প্রতিদিন যে চাকরির যে সার্কুলারগুলো হচ্ছে, সার্কুলারগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন। পাশাপাশি এখানে অনেক আপনাদের এক্সাম দেওয়ার জন্য ফ্রি ব্যবস্থা আছে, ফ্রি সার্ভিস আছে, এগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজের সাথেও যুক্ত থাকবেন, কারণ এখানে প্রতিদিন অসংখ্য চাকরির তথ্য এখানে শেয়ার করা হয়। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে, এই যে বিদ্যাবাড়ি যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের প্রতিদিন এত চমৎকার আয়োজনগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এতে করে কি হবে, এই আয়োজনগুলো আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। তো এই ছিল আজকের আমাদের সাপ্তাহিক আপডেট বুলেটিন। পরবর্তী যে আয়োজন আছে সেই আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সাপ্তাহিক বুলেটিনের যে পরবর্তী যে 24 নম্বর পর্ব আছে, পাশাপাশি আমাদের যে ধারাবাহিক যে আয়োজনগুলো আছে, এগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।